আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা খাদ্য কিভাবে সংরক্ষণ করতে হয় কিছু প্রচলিত পদ্ধতি, কিছু আধুনিক পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই যে খাদ্য সংরক্ষণের উপায়গুলো, আমরা যখন খাদ্য গ্রহণ করতেছি পুষ্টিকর খাদ্যগুলা, তোমার অবশ্যই পরবর্তীতে খাবারের পরে ওগুলাকে সুন্দর করে সংরক্ষণ করতে হবে। কারণ তা না হলে ভাইরাস ব্যাকটেরিয়া যখন এটাকে আক্রমণ করবে, তখন ভাইরাস ব্যাকটেরিয়া ওই খাবারটাকে পচায় ফেলবে। ওই পচা খাবার যখন তুমি আবার পচা খাবার কেউ খায় না, ভাইরাস ব্যাকটেরিয়া ধরো আক্রমণ করে ফেলছে, অত বেশি পচে না বা দেখে বুঝতেছো না, ওটা যদি তুমি খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলো, ওটা কিন্তু তোমার পরবর্তীতে পরিপাকের সময় যায় তোমার অন্ত্রের সমস্যা করবে। তাহলে কি করা লাগবে? আমাদের সুন্দর মতো খাদ্যটাকে পরিপাক করতে হবে, যার ফলে তুমি যখন খাদ্যটা পরবর্তীতেও অনেক খাদ্য ধরো অনেক খাবার তুমি শেষ করতে পারতেছো না, সেক্ষেত্রে আমরা সংরক্ষণ করে খাইতে পারবো, যাতে করে আমাদের খাদ্য অপচয় না হয়। এখন দেখো কি বলছে, খাদ্য সংরক্ষণের কিছু উপায়, কিছু প্রচলিত উপায় আছে আর কিছু আধুনিক উপায় আছে। প্রচলিত বলতে হচ্ছে অনেক যুগ যুগ ধরে চলতেছে। কি কি দেখো তো প্রচলিত উপায়গুলা। একটা হচ্ছে মাছের শুটকিকরণ। তুমি শুনেই বুঝতে পারতেছো আমরা শুটকি মাছ খাই না, অনেকে খায় না, কিন্তু শুটকি মাছ তো আছে, তাই না? সেক্ষেত্রে কি হয়, সমুদ্রের তীরে এগুলাকে কি হয়, অনেক বিস্তৃত এলাকা জুড়ে সূর্যের তাপে এটাতে একদম শুকায় ফেলা হয়। শুকিয়ে ফেলার কারণে এখান থেকে হচ্ছে তোমার যত ধরনের পানি আছে একদম শুকনো করে ফেলা হয়। কি কোনো উপাদানই হচ্ছে তোমার পানি থাকে এরকম কোনো উপাদানই হচ্ছে ও তখন থাকে না। সেক্ষেত্রে ভেজা কোনো জায়গা যেরকম ভাইরাস ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়, শুকনা জায়গা কিন্তু এত বেশি আক্রমণ হয় না, যার জন্য ওই সূর্যের আলোতে যখন আমরা শুকিয়ে ফেলতেছি তখন কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে। তাহলে ওই মাছগুলো আমরা সংরক্ষণ করতে পারতেছি কিভাবে? শুটকি করার মাধ্যমে। এরপরে দেখো লোনা ইলিশ। লোনা মানে কি বলতো? লোনা মানে হচ্ছে তোমার লবণ, লবণ বা নোনতা এরকম ওয়ার্ড আমরা বলি না? সেক্ষেত্রে যে লোনা ইলিশটা, যে ইলিশ মাছগুলা, ইলিশ মাছ তো এমনিতেই তোমার সাগরে থাকে, সেক্ষেত্রে ওরা ডিম পাড়ার সময় হইলে হচ্ছে মিঠা পানিতে আসে। তাহলে এই যে সমুদ্রের মাছগুলা ইলিশ, এগুলোকে তুমি সংরক্ষণ করার জন্য অনেকগুলো লবণ দিয়ে মাখায় রেখে দিতে পারো। সেক্ষেত্রে ওই লবণ কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণুর আক্রমণ থেকে ওই মাছটাকে রক্ষা করবে, যার জন্য এত সহজে ওইটার পচন ঘটবে না। তোমরা অনেক সময় এরকম দেখে থাকবা যে একটার উপর একটা ইলিশ মাছ এরকম একটা রাখে, অনেকগুলো লবণ দেয়, তারপরে আরেকটা ইলিশ মাছ এরকম করে স্তরে স্তরে সাজিয়ে রাখে, স্তরগুলোর মাঝখানে কি থাকে? লবণ থাকে। তার লবণ দিয়ে পুরাটাকে আবৃত করে রাখলে সেটা হচ্ছে লোনা ইলিশ, যেটা সংরক্ষণ করার একটা প্রাচীন পদ্ধতি, অনেক আগ থেকেই এগুলো প্রচলিত। এরপরে বরফ দিয়ে শীতলীকরণ। আবার অনেক মাছ দেখবা বরফ দিয়ে বিক্রি করা হয়, ওই যে মাথায় করে বিক্রি করে না অনেকে, ওদের পাতিলের ভিতর দেখবা যে এরকম থাকে, বড় বড় বরফের টুকরা থাকে। ওই বরফের চাকাগুলা কি করতেছে, ফ্রিজের মতো কাজ করতেছে আর কি। তোমার ফ্রিজের ভিতর আমরা কি বরফের ভিতর মাছ মাংস সংরক্ষণ করি না? ওইরকমই বরফ দিয়ে তুমি চাইলে হচ্ছে কোনো খাবার সংরক্ষণ করে রাখতে পারতেছো। অনেক বেশি লো টেম্পারেচার হওয়ার কারণে ওখানে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। এরপরে আসো চিংড়ির নাপ্তে। এই যে নাপ্তে জিনিসটা কি? এটা হচ্ছে এরকম একটা রেসিপি যেটা চিংড়ি মাছের তোমার হচ্ছে ভর্তা বা সস টাইপ তৈরি করা হয়। আমরা এমনি নর্মালি সস বলি না, খাবার যে সসটা, ওরকম করে ফেলে। নাপতে বলতে সসটাকে বোঝাচ্ছে। এরকম করে যখন তুমি সংরক্ষণ করতেছো, টমেটো সসের কথা চিন্তা করো, এটা তো অ্যাভেলেবেল। সেক্ষেত্রে এই যে টমেটো সসটা, তুমি ওই টমেটোটাকে পুরাটা ব্লেন্ড করে ফেলতেছো এবং ওই কিছু সংরক্ষণ থাকার জন্য কিছু কেমিক্যাল পদার্থ আমরা দিচ্ছি, অবশ্যই সেগুলো অনুমোদিত হওয়া লাগবে। সেক্ষেত্রে এই যে সসটা তৈরি করতেছি বা ভর্তা টাইপ, ওইটাই হচ্ছে আমাদের চিংড়ির নাপ্তে। এটা কিন্তু চিংড়ি মাছ সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার প্রচলিত একটা পদ্ধতি আর কি। এরপরে মাছের শীতল। এটা কি? মাছের শীতলটা যদি আমি বলি, সেক্ষেত্রে কি হয়, তোমার সরিষার তেল, তারপরে হচ্ছে মাছটাকে কাটা ছাড়াই যেই এমনি প্রোটিনের যে অংশটুকু, ওই অংশটুকু নিয়ে কি করা হয়, একটা ভর্তার মতো করে বড়া তৈরি করা হয়। আমরা চটকে নিয়ে ওখানে যে বড়াটা, ওইটাকে আবার রোদে শুকানো হয়। কীরকম হয়, বড়িটা তুমি যদি রোদে শুকাও, সেক্ষেত্রে এটা হচ্ছে একদম শুষ্ক ট্যাবলেটের মতো একটা ছোট্ট একটা যেমনি তুমি শেপ দাও, ধরো ট্যাবলেটের মতো হয়ে গেল।
সেক্ষেত্রে ওইটা তুমি কৌটাজাত মানে কৌটায় ভরে রেখে দিতে পারো, যে কোনো জায়গায় রেখে দিলা। সেক্ষেত্রে ওই যখন তোমার প্রয়োজন হচ্ছে তখন বের করে নিয়ে মানে আস্তে আস্তে খাইতে পারতেছো। একসাথে তো আমরা অনেক খাদ্য গ্রহণ করতে পারি না, সেক্ষেত্রে সংরক্ষণকরণের মাধ্যমে আমরা মানে দীর্ঘ সময় ধরে ওই খাদ্যটা মানে গ্রহণের উপযোগী রাখতে পারি। সেক্ষেত্রে এই যে মাছের শীতলটা হচ্ছে এরকমই, তুমি বড়া তৈরি করার পরে ওই বড়াটাকে কি করব, সূর্যের তাপে হচ্ছে শুকাবো, তখন কি হবে, এটা একটা শুটকি তৈরি হয়ে যাবে না। এই উপাদানটাকে তখন হচ্ছে তোমার সংরক্ষণ করে, মানে মাছের বড়ি তৈরি করবা, ছোট ছোট মাছের শুধু যে অংশটুকু মানে কাটা ছাড়াই যে অংশটুকু, ওই অংশগুলোকে সরিষার তেল দিয়ে চটকে নিয়ে কিছু বড়ি তৈরি করে সূর্যের আলোতে শুকাবো, তারপরে ওগুলো হচ্ছে তুমি পরবর্তীতে তরকারির সাথে ব্যবহার করতে পারতেছো। এটা হচ্ছে একটা পদ্ধতি, যেটাকে আমরা কি বলি মাছের শীতল। এরপরে আচার, আচার তো সবাই চিনি আমরা, তাই না? আচারের ক্ষেত্রে কি হয়, তুমি আম সংরক্ষণ করতে পারো, আমটা অনেক বেশি তেল তারপরে হচ্ছে মশলা দিয়ে আমরা কি করতে পারি, কৌটাজাত করে রেখে দিতে পারি। সেক্ষেত্রে এই যে আচার তৈরি বা মোরব্বা তৈরি, এগুলো কিন্তু অ্যাভেলেবেল, এটা তোমরা জানো। সেক্ষেত্রে এই যে পদ্ধতিগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত খাদ্য সংরক্ষণের পদ্ধতি। তুমি এভাবে করে খাদ্য সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে খাদ্যটাকে পচনের হাত থেকে রক্ষা করতে পারবা এবং গ্রহণের উপযোগী থাকবে। এরপরে আধুনিক কিছু উপায়, আধুনিক উপায় বলতে হচ্ছে আমরা যে কেমিক্যাল পদার্থগুলো ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ফরমালিনও কিন্তু খাদ্য সংরক্ষণের জন্য একটা কেমিক্যাল উপাদান, কিন্তু এটা ক্ষতিকর। আমাদের কি করা লাগবে, অনুমোদিত উপাদানগুলো ব্যবহার করা লাগবে। কি কি আছে দেখো, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, এই যে উপাদানগুলা, এই উপাদানগুলো হচ্ছে আমাদের অনুমোদিত, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক এরকম বলে দিছে যে এই উপাদানগুলো তুমি যদি খাদ্য সংরক্ষণে ব্যবহার করো সেক্ষেত্রে এটা তোমার দেহের আহামরি কোনো ক্ষতি করবে না। কিন্তু ফরমালিন দেখো, ফরমালিন কিন্তু আমাদের দেহে ক্যান্সার সৃষ্টির মতো ক্ষতিটা করতেছে, তাই না? তাহলে এই যে অনুমোদিত রাসায়নিক পদার্থগুলা, এই পদার্থগুলা তুমি ব্যবহার করতে পারো যে কোনো খাদ্যে। ধরো বেকিং সোডা আমরা ব্যবহার করি, অ্যাভেলেবেল, এটা কিন্তু এত বেশি ক্ষতি করে না। কারণ কি, এটা হচ্ছে আমার খাদ্যটাকে সংরক্ষণও করতে সাহায্য করতেছে। তাহলে এগুলো হচ্ছে অনুমোদিত, মানে তোমার গ্রহণের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক এটার মানে অনুমতি দেওয়া হয়েছে। এরপরে ক্যানিং বা কৌটাজাতকরণ, যে কোনো খাদ্য সুপার মার্কেটগুলোতে দেখবা যে কৌটায় করে বিক্রি করে, কৌটাতে তোমার হচ্ছে বায়ু চলাচল করতে পারে না, এরকম করে পুরাটাকে সিল করে দেওয়া হয়, যার কারণে ভিতরের যে খাবারটা ওইখানে ভিতর প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে কৌটাজাত করে দিলে বাইরে থেকে যখন বাতাস চলাচল করতে পারতেছে না বা ভাইরাস ব্যাকটেরিয়া যখন ঢুকতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু মানে ওইটা মানে সংরক্ষণের উপযোগী, মানে সুন্দর করে অনেক দিন দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে। তাহলে আমরা কৌটাজাত করতে পারতেছি। এবং ধোঁয়ার মাধ্যমে বা স্মোকিং, দেখো ধোঁয়ার মাধ্যমে কিভাবে করতেছে, তুমি যখন কোনো খাবারে ফেনল বা ফর্মালডিহাইড, ওটার ধোঁয়া যখন আমরা দিই, কীরকম, ফেনল বা ফর্মালডিহাইডের ধোঁয়াগুলো যখন দেওয়া হচ্ছে, তখন এই ধোঁয়ার কারণে জলীয় উপাদানগুলো খাবার থেকে হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, খাবারটা কিছুটা শুষ্ক হয়ে যাচ্ছে, মানে শুকনা হয়ে যাচ্ছে। শুকনা খাবারে কিন্তু ওই যে ভিজা খাবারের তুলনায় তোমার রোগ জীবাণু কম অ্যাটাক করে, এটা কিন্তু তখনও বলছিলাম, তাই না, ওই যে শুটকির সময়। সেক্ষেত্রে এই যে শুষ্ক হয়ে যাচ্ছে, জলীয় উপাদানগুলো উড়ে যাচ্ছে, তখনই আমরা বলতে পারি এই খাদ্যটা দীর্ঘদিন হচ্ছে সংরক্ষণ করা যাবে। তাহলে এই যে দেখো কতগুলো পদ্ধতি, এগুলো তোমরা অনেক কিছু হচ্ছে নিজেরাও জানো, কারণ এই পদ্ধতিগুলো হচ্ছে আমাদের মায়েরা বাসায় অ্যাপ্লাই করে, আমরা দেখি। তাহলে এই যে উপাদানগুলোর নাম এবং কিছু প্রক্রিয়ার নাম, এগুলো মনে রাখতে পারলেই হচ্ছে আমরা এই খাদ্য সংরক্ষণের উপায়গুলো বর্ণনা করতে পারতেছি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।